তখন ঘড়ির কাঁটায় সময় দুপুর 12:30। খেয়ার এক্স-রে করা শেষ আরও ঘণ্টাখানেক আগে। ওরা এখন সবাই অর্থাৎ খেয়া, তটিনী, সুহানা আর সাদমান বসে আছে ডক্টর সাইফুল আজাদ অর্থাৎ সাইমার বাবার খালি কেবিনটাতে। এই সময় সাইফুল আজাদ সরকারি মেডিকেলে বসেন। বিকেল থেকে নিজেদের হাসপাতালে রোগী দেখে। ওরা অপেক্ষা করছে সাইমের জন্য। সাইম স্রেফ সকালের শিডিউলের জন্যই রোগী দেখার সিদ্ধান্ত নিয়েছে, এরপর আর দেখবে না। খেয়া, তটিনী এক্স-রে করার পরপরই চলে যেতে চাইলে সাইম বাধা দিয়েছে। মিস্টার সাইমের উদ্দেশ্যটা খুব সাদামাটা। সন্ধ্যার আগ পর্যন্ত সময়টায় ও ফ্রি থাকবে। সেই সময়টায় স্ত্রীর সাথে ঘুরে বেড়ানো, স্ত্রীর সঙ্গে আলাপ জমিয়ে সম্পর্কটাকে একটু একটু করে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন উনি। সাদমান বেশ আয়েশ করে সাইফুল আজাদের ডাক্তারি চেয়ারটায় বসে আছে। সুহানা বসেছে পেশেন্টের চেয়ারে, আর খেয়া ও তটিনী জায়গা করে নিয়েছে রোগীর বেডটাতে। সাদমান আর সুহানা দুজনে মিলে সাইমের প্রশংসায় ঝাঁপি খুলে দিয়েছে। কথার পিঠে কথা এগোতে এগোতে সুহানা এক পর্যায়ে বলল, মেজো ভাইয়া অনেক 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 ভালো, একদম ঠান্ডা স্বভাবের মানুষ। আজ পর্যন্ত আমাকে ধমক দিয়ে একটা কথাও বলেনি। অনেক বড় ভাইয়া থাকে না, পছন্দের জিনিস নষ্ট করে ফেললে ছোটো ভাই বোনদের গায়ে হাত তুলে মাইর দেয়, ভাইয়া তাও করে না। ওর মতো কুল মানুষ দুনিয়াতে আর একটাও হয় না। ভাইয়া একদম বরফ। খেয়া খুব মনোযোগ দিয়ে সাইমের প্রশংসা শুনছিল, কিন্তু মায়ের দেওয়ার ব্যাপারটা ওর খুব গায়ে লাগলো। তটিনী আর তাহাসিন ওর হাতে কম চড় থাপ্পড় খায়নি। মেজাজ খারাপ হলেই খেয়া ওদের 2-4টে বসিয়ে দেয়। ওরাও ছোটো থেকে বড় আপ্পির হাতের মার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। খেয়ার মাথা যে সবসময় গরম থাকে এটা ওদের পরিবারের সবারই জানা। অথচ অন্যদিকে সাইম নাকি একদম বরফ শীতল। আহ! খেয়া দীর্ঘশ্বাস ফেলে। সাদমান পাশ থেকে সুহানাকে একটু সংশোধন করে দিয়ে বলল, আরে তুমি বোন বলেও তোমাকে কিছু বলে না, ভাইয়া অনেক কুল, সেটা আমিও জানি। তবে মেজো ভাইয়ার যদি কোনো কারণে অনেক মেজাজ খারাপ হয়ে যায় তখন আর ভেতরের সব কুলটুল কর্পূরের মতো উড়ে যায়। বাঘের থাবা চেনো ভাবি? ঠিক যেন বাঘের থাবায় এসে পড়ে গেলে। একবার রেগে গিয়ে আমার গালে পুরো 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছিল। যাক, খেয়া মনে মনে একটু স্বস্তি পেল, কিছুটা মিল তাহলে পাওয়া গেল। সুহানা অবশ্য সাদমানের এই বাড়িয়ে বলাটা মেনে নিতে পারল না। ও বেশ বিরক্ত হয়ে বলল, ওটা তো জীবনে একবারই হয়েছিল, সেটাও বলো। সাদমান একটু আমতা আমতা করে বলল, তা ঠিক, জীবনে মাত্র একবার। আর এদিকে তাহাসিন বেচারা 12 ঘন্টায় অন্তত 2বার চড় খায়। একেবারে বিপরীত স্বভাবের একটা মানুষের সাথেই শেষমেশ ওর বিয়েটা হতে হলো। খেয়া বেশ কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা ওই একবারই বা কেন গালে বাঘের থাবা বসিয়েছিলেন? প্রশ্নটা শুনে সাদমান একটু উসখুস করতে লাগলো, যেন পুরনো কুকীর্তির ইতিহাস ফাঁস হয়ে যাচ্ছে। কিন্তু সুহানা তাকে বাঁচাতে দিল না। ফট করে বলে উঠল, মেজো ভাইয়াকে তুমি আবার অন্য কিছু ভেবো না ভাবি, দোষ আসলে এই সাদমানেরই ছিল। ও তখন ক্লাস 9-এ পড়ে। বন্ধুদের পাল্লায় পড়ে লুকিয়ে স্মোক করতে গিয়ে মেজো ভাইয়ের কাছে হাতে নাতে ধরা খেয়েছিল। ধরা খেয়েও যদি স্বীকার করতো, সরি বলতো, তবে মেজো ভাইয়া কিছুই বলতো না। ও তা না করে উল্টো একদম মুখের উপর অস্বীকার করে বসলো। ব্যাস, তারপরই সাদমান ঝটপট চেয়ার থেকে উঠে এসে সুহানার মুখ চেপে ধরল। নিজের হাঁড়ি ভাঙে দেখে তীব্র লজ্জায় একটা চোর চোর মার্কা হাসি হেসে বলল, আরে ধুর ভাবি, এমনিতেই ও কিছু না, এমনিতেই। ভাইয়া আসলে অনেক ভালো, সত্যি অনেক ভালো। তুমি ওর মতো একটা হাজব্যান্ড পেয়ে যে কী পরিমাণ লাকি তা এখনও ধারণাই করতে পারছো না। নিজের ভাই বলে বাড়িয়ে বলছি না, ও আসলে একটা মাস্টারপিস। সুহানা ছিটকে সাদমানের হাতটা সরিয়ে দিল। তারপর একটু নড়ে চড়ে বসে বলল, ভাইয়া তো মাস্টারপিস বটেই, আসলে আমার 4 ভাই বোনের এক একটা মাস্টারপিস। আমিও মাস্টারপিস, নেভার মাইন্ড। আর আমার বোন একটা ধানি লঙ্কা। তটিনী মাঝপথে বলল, ওর মুখটা এখন সেন্ট ইমোজির মতো। সুহানা কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, যেমন? খেয়া সবার আড়ালে তটিনীর পিঠে বেশ জোরে একটা চিমটি কাটল। তটিনী ব্যথায় উহু করে খেয়ার হাত সরিয়ে দিয়ে খেয়াকে লক্ষ্য করে চোখ টিপল। যা আবার সাদমানের নজর এড়াল না। সাদমান তটিনীর দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল এবং আবারও গুটি গুটি পায়ে সাইফুল আজাদের চেয়ারটায় গিয়ে বসল। তটিনী অবশ্য কোনো পাত্তা না দেওয়ার ভঙ্গি করে বলল, আপুর মেজাজ অনেক সহজে গরম হয়েছে। আমি আর আমাদের ছোট ভাই সব সময় আপুর ভয়ে তটস্থ থাকি। টনি, খেয়া দাঁত কিরমির করে ডাকল। ওর কপাল কুঁচকে আছে। শ্বশুরবাড়ির লোকজনের সামনে সে একটা ভদ্র ও মার্জিত ইমেজ তৈরি করার চেষ্টা করছে, আর এই ধরিবাজ মেয়েটা শুরু থেকে সব পণ্ড করে দিচ্ছে। তটিনী খেয়ার এই চোখ রাঙানোতে মনে মনে একটু ভয় পেলেও মুখে হাসি হেসে বলল, ওকে, নিজের আপ্পির আর বদনাম করছি না। তবে সুহানা, এতটুকু মাথায় রাখো,
তোমার কাছে থেকে ভাইয়ার নামে যা শুনলাম তাতে হলফ করে বলতে পারি আমার আপ্পি আর দুলাভাই কিন্তু পুরো অপোজিট বৈশিষ্ট্যের, একদম পুরো। সোহানা খিলখিল করে হেসে বলল, ভাইয়া যদি বরফ হয় তবে ভাবি কি আগুন নাকি? ধরে নাও ঠিক তাই। খেয়া মুখ কুচকে আত্মপক্ষ সমর্থন করে বলল, আমি কিন্তু এতটাও খারাপ নই। সাদমান খেয়ার দিকে তাকিয়ে আশ্বস্ত করার সুরে বলল, চিল ভাবি, আমরা তোমাকে একদমই খারাপভাবে নিচ্ছি না, আমরা কেউ জাজমেন্টাল নই। সুহানাও ভাইয়ের কথায় তাল মিলিয়ে চটপট বলল, একদম সত্যি কথা। বড় ভাইয়া আগুন, ভাবি ঠান্ডা, আর এবার মেজো ভাইয়া ঠান্ডা, ভাবি আগুন, বেশ মজাই হবে কিন্তু। খেয়া চোখ দুটো ছোটো ছোটো করে সন্দিহান গলায় বলল, তোমরা সবাই মিলে আমার মজা নিচ্ছ তাই তো? সুহানা আলতো করে মাথা উপর নিচে তোলালো। খেয়া মনে মনে বিড়বিড় করলো, দুষ্ট পোলাপেন কতগুলো। খানিক বাদে সাদমান আর সুহানার ডাক পড়তেই ওরা কেবিন থেকে একটু বের হলো। তটিনী খেয়াকে একা পেয়ে নিজের ভেতরে এতক্ষণ ধরে ঘুরপাক খেতে থাকা প্রশ্নটা না করে আর পারল না। আপি, একটা কথা বলি। বল। তোমার দেবরের সমস্যাটা কি বলো তো? বুঝলাম না কিসের সমস্যা। খেয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ও তোমার সাথে কত সুন্দর স্বাভাবিকভাবে কথা বলছে, অথচ আমার সাথে একটা আই কন্ট্যাক্ট পর্যন্ত করছে না। আমি যখন গাড়িতে জিজ্ঞাসা করলাম যে কোন কলেজের স্টুডেন্ট তুমি, সে কিছুক্ষণ বোবার মতো চুপ করে তারপর উত্তর দিল ঢাকা কলেজ। কত অনীহা প্রকাশ করলো সামান্য একটা কথার উত্তর দিতে। এত ভাব কিসের? আমি ফিউচার ডাক্তার, জানে না সে? ও কি লজ্জা পাচ্ছে নাকি স্রেফ আমাকে ভাব দেখাচ্ছে? খেয়া তটিনের কথা শুনে কপাল কুঁচকে ফেলল। তটিনীকে আপাতমস্তক একবার পরখ করে নিয়ে গম্ভীর গলায় বলল, তোর এতটা অধপতন কবে থেকে হলো রে? মানে? তটিনী একটু ঘাবড়ে গেল। তার বড় বোন যে পরিমাণ জাজমেন্টাল, না জানি এখন আবার কোন নতুন তথ্য খাড়া করে বসে। খেয়া চোখ শুরু করে জিজ্ঞাসা করল, হতে পারে সে আমার দেবর, কিন্তু তাকে তুই আর আমি আজ সকালে দেখলাম। আমিও সাদমানকে চিনি না, তুইও না। এখন তুই একটা অচেনা ছেলের অ্যাটেনশন পাওয়ার জন্য এভাবে হাঁপিয়ে মরছিস কেন? তটিনী বিরক্তিতে মুখটা বিকৃত করে বলল, ছি আপু, আমি খুব সাধারণভাবে কথাটা বলছি। যেহেতু সে আমার ক্লাসমেট হবে, আমরা একই মেডিকেলে চান্স পেয়েছি, এমনকি আমাদের রোল নাম্বারও কাছাকাছি। সেই সূত্রে ভবিষ্যতে সে আমার বন্ধুও হতে পারে, অথচ সে আমাকে পাত্তা না দিয়ে স্রেফ তোমার আর তার বোনের সাথে কথা বলছিল। কি সাংঘাতিক দাম দেখাচ্ছে কয়েকটা নম্বর বেশি পেয়ে, 3টা সিট আগে পজিশন হওয়াতে। ওর এমন ফালতু ভাব দেখে বিষয়টা তোমার সঙ্গে শেয়ার করলাম জাস্ট। আর তুমি আমাকে ওই জন্য অ্যাটেনশন সিকার বানিয়ে দিলে। খেয়ে একটু ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, এমন কত অপবাদ দিত তোকে আমি প্রতিনিয়ত দিই, আজ এই সামান্য কথাটা তোর গায়ে এত লাগলো কেন? কারণ এটা একটা ছেলে ঘটিত অপবাদ। আমি খুব নর্মালি বলছিলাম তোমাকে, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বলিনি। খেয়া তার সন্দেহপূর্ণ দৃষ্টি তটিনের মুখের উপর স্থির করে রাখল। তটিনী বোনের এই তীক্ষ্ণ চোখের চাউনি আর সহ্য করতে না পেরে হতাশ হলো। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এনার্জি এই মুহূর্তে আর নেই। নিরাশ হয়ে বোনের দিকে থেকে চোখ সরিয়ে কেবিনের মেঝের দিকে তাকিয়ে রইল। খেয়া কিছুক্ষণ চুপ করে ধীর সুস্থে বলল, এবার বিশ্বাস করলাম। তটিনী চট করে খেয়ার দিকে তাকালো। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি? তুই যে সত্যি অ্যাটেনশন সিকার নস সেটা? অপবাদ যদি মিথ্যা হয় তবে তুই নিজেকে প্রুভ করার তাগিদ বোধ করিস না। তোর এই দিকটা আমি ভালো করেই জানি। তোর হাবভাব এখনও সেটাই প্রকাশ পেয়েছে। সুতরাং তুই ওটা নর্মালি বলেছিলি। তটিনী একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, হ্যাঁ বাঁচালে। তাছাড়া তোমার ওই দেবর একটা ভ্যাবলা মার্কার মতন। আমি কোনো ক্রাশ ট্রাশ খাইনি ওর ওপর। তুমি কি না কি ভেবে বসো খালি, তুমি আর আল্লাহই জানো। খেয়ে আবারও এক উঁচিয়ে তাকালো। তটিনী বোনের দৃষ্টি এবারও বুঝল। চূড়ান্ত বিরক্তিতে মুখ কুঁচকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওফ অসহ্য। আমি কিছু বললেই তুমি শুধু ভুল ধরো, আর তোমার ভুল ধরতে গেলে উল্টো আমাকে মারো। খেয়ে এবার আর কোনো একটা কথা না বাড়িয়ে তটিনীর মাথায় ঠাস করে একটা গাট্টা মেরে কেবিনের বেড থেকে নিচে নামল। হাত ছেড়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে সে একটা ক্লান্ত ও দীর্ঘশ্বাস ছাড়ল। সায়েম সাহেবের জন্য আর কতক্ষণ যে এভাবে অপেক্ষা করতে হবে তা কেবল উপরওয়ালাই ভালো জানেন। কোমরে হাত চেপে জোরে দম নিল। ব্যথাটা ধীরে ধীরে কমেছে। স্বস্তির শ্বাস ফেলার আগেই তটিনী আবারও জিজ্ঞাসা করলো, আপনি একটা কথা জিজ্ঞাসা করি? কর। মারবে না তো? রাগ উঠলে মারতেও পারি। কালকে এমনিতেই অনেক জোরে জোরে মেরেছ, আমার গায়ে এখনও ব্যথা রয়েছে। খেয়া মাফ চাওয়ার ভঙ্গিতে বলে, বড় ভুল করে ফেলেছি। আপনাকে তো কালকের কাজের জন্য চুমো দেওয়া উচিত ছিল। যা, শোনো না কি বলছি। বল।
যদিও তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যকার কথা, তাও জিজ্ঞাসা করি, ভাইয়াকে তোমাকে আপনি করে কথা বলে? খেয়া এক বাক্যে স্বীকার করল, হ্যাঁ। কিন্তু কেন? আমি কি করে জানি? কেমন আজব লাগে শুনতে। তুমি কি ভাইয়া থেকে বড় নাকি যে তোমাকে মুরব্বীদের মতন আপনি করে কথা বলে? তটিনী মুখ কুচকে বলল কথাটা। খেয়া ভাবল, তাই তো। তটিনী চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে বলে, ভাইয়াকে নিষেধ করে দাও। তোমার অকওয়ার্ড লাগে না শুনতে? খেয়া উত্তর দিল না। তটিনী বলে, ডাক্তাররা সচরাচর ডাক্তারই বিয়ে করে, ভাইয়া নন মেডিকেল মেয়ে বিয়ে করলো। আবার কত ঢং করে আপনি আঁকে করে। টু মাচ আজীব, ডোন্ট ইউ থিঙ্ক সো? ঘাপলা আছে। খেয়া তটিনীর কথা ভাবল, নিজ থেকে কথা বাড়ালো না। আসলেই তো, এই লোকের সব কিছু কেমন যেন। বিয়ের আগে দেখতে আসেনি, আপনি আঁকি করে কথা বলে, কেমন যেন ছাড়া ছাড়া হাবভাব। একটু পর খেয়া তটিনীর ডাক পড়ল, সায়েমের রোগী দেখা শেষ। খেয়া, সায়েম, সাদমা, সুহানা আর তটিনী, ওরা 5 জন মিলে হসপিটাল থেকে কিছুটা দূরে সুহানার পছন্দের একটা রেস্টুরেন্টে এসেছে। খেয়া আর সায়েম বসেছে একটা আলাদা টেবিলে। তটিনী, সুহানা আর সাদমান একটু দূরের ওদের মুখোমুখি অন্য একটা টেবিলে। মূলত খেয়া আর সায়েমকে প্রাইভেসি দেওয়ার জন্য ওরা নিজ থেকে আলাদা হয়ে বসেছে। সায়েম আর ভদ্রতা দেখে ওদের আর অফার করেনি সবাই মিলে একসাথে বসার জন্য। খেয়া গালে হাত দিয়ে অস্বস্তি কাটানোর জন্য এদিক ওদিক তাকাচ্ছে। সায়েম হাত মুখ ধুয়ে এসে চেয়ারটা টেনে ঠিক ওর মুখোমুখি বসলো। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে জিজ্ঞাসা করলো, কী খাবেন? আপনার যা ইচ্ছা। আমার তো কোনো সমস্যা নেই, আপনি আপনার পছন্দ মতো অর্ডার দিন। মেনু চার্টটা সায়েমের দিকে বাড়িয়ে দিয়ে খেয়া বলল, আপনিই দিন। সায়েম উল্টো মেনু চার্টটা খেয়ার দিকে ঠেলে দিয়ে বলল, না না, আপনি দিন। খেয়া আবার সেটা সায়েমের দিকে এগিয়ে দিল, প্লিজ আপনিই দিন। সায়েমন আছরবান্দা খেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আহা, আপনি দিন না। খেয়া সায়েমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি খাওয়াচ্ছেন তাই আপনিই দিন। আমি খাওয়াচ্ছি বললেই তো বলছি, আপনার মন মতো খাবার অর্ডার দিন। আমি আসলে খেয়ে এসেছি। জি, আপনি ব্রেকফাস্ট করে এসেছেন, লাঞ্চ নয়। খেয়ে একটা তপ্ত শ্বাস ফেলে বলল, ওয়েটার আসছে, এবার আপনি অর্ডার দিন। ওয়েটার ওদের কাছে আসতে আসতে 2 বার ওরা মেনু চার্ট দেওয়া নেওয়া করে ফেলেছে। ওয়েটার যখন একেবারে ওদের টেবিলের সামনে এলো তখন সায়েমের কাছে ওটা ছিল। অজ্ঞতা বাধ্য হয়ে সায়েম পুরো মেনুটার উপর চোখ বুলিয়ে বলল, রাইস আইটেম অর্ডার দেব? আপনার ইচ্ছে। সায়েম শান্ত গলায় বলল, বড্ড নখলামি করছেন। ওটা আমি বরাবরই করি, আর শুরুতে সবাই একটু ভদ্র থাকার নাটক করে, আমিও করছি। কিন্তু কয়েক বছর যেতে দে, তুই মেনু কার্ড ধরার আগেই দেখবি অর্ডার দেওয়া হয়ে যাবে। তখন নিজের পছন্দের খাবার না খেতে পারার শোকে বুক থাপড়ে কাদা ছাড়া কিছুই করা থাকবে না। মনে মনে বলে খেয়া পয়সাচি হাসি দেয়, কিন্তু মুখে বলে, আপনি খাওয়াচ্ছেন যখন নিজের পছন্দ মতোই খাওয়ান। স্যাম 2টো রাইস প্ল্যাটার অর্ডার করে দিল। ওয়েটার চলে যাওয়ার পর স্যাম টেবিলের উপর 2 হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে একটু ঝুঁকে বসলো। নীরবতা ভাঙতে জিজ্ঞাসা করলো, তা কী অবস্থা আপনার? খেয়া আলতো করে কাঁধ ঝাঁকালো, ভালোই। আপনার? আলহামদুলিল্লাহ ভালোই। খেয়া শুধু মাথা দোলালো। ব্যাস, দুজনের মাঝে আবারও এক পিনপতন নীরবতা নেমে এলো। স্যাম চোখের চশমাটা নাকের ওপর একটু ঠেলে দিয়ে সামনের টেবিলটার দিকে তাকালো। ওখানে তটিনী আর সুহানা মগ্ন হয়ে কথা বলছে, আর সাদমান এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে আছে। চোখ তুলে একটিবারের জন্য তটিনী বা সুহানার দিকে তাকাচ্ছে না। ওদের খাবার অর্ডার দেওয়া কখন শেষ হয়ে গেছে, আর এদিকে সায়েম আর খেয়া হাজব্যান্ড ওয়াইফ হওয়া সত্ত্বেও কত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ফর্মাল ওয়েতে কতক্ষণ মেনু চার্ট আদান প্রদান করলো। সায়েম চোখ সরিয়ে আবার খেয়ার দিকে তাকালো। মেয়েটা বড্ড উসখুস করছে, যেন এখান থেকে পালাতে পারলে বাঁচে। সায়েম একটু গলা খাকারি দিয়ে বলল, ভার্সিটি বন্ধ আপনার? আগামীকাল থেকে ক্লাস শুরু হবে আবার। ও। কথা খুঁজে না পেয়ে সায়েম এবার ওর পড়াশোনার দিকে এগোলো। পড়াশোনার কী খবর? একটু হেসে খেয়া জবাব দিল, এই তো চলছে। প্রেশার অনেক? হ্যাঁ, ভালোই প্রেশার বলা যায়। ও। খেয়া জিজ্ঞাসা করলো, আপনার ডাক্তারি কী হালচাল? এই তো, লাইফ গোজ অন। খেয়া মাথা দোলালো। নতুন কোনো কথা না পেয়ে সে আবার আশেপাশের দেয়ালের ডেকোরেশন দিকে দেখতে লাগলো। স্যাম আবারও গলা খাকারি দিল, খাবার আসতে মনে হয় অনেকটাই সময় লাগবে। জি। ততক্ষণ আমরা গল্প করতে পারি, নিজেদের ব্যাপারে যে কোনো কিছুই শেয়ার করতে পারি, কি বলেন? ইয়া। স্যাম আলতো করে নিজের জিভ দিয়ে ঠোঁট ভেজালো, তারপর খেয়ার টেবিলের উপর রাখা বা হাতটার দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলল, মেয়াই? খেয়া ভ্রু কুঁচকাল। স্যাম দ্বিধা কাটিয়ে সরাসরি জিজ্ঞাসা করলো, আমি কি আপনার হাতটা ধরতে পারি? খেয়া এই আচমকা প্রশ্নের জন্য একদমই প্রস্তুত ছিল না।
ও চমকে উঠে তাকালো। জি, মানে আমি কি আপনার হাতটা ধরতে পারি? একদম নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো। আই নো ফর আস ইটস আ লিটল বিট আনকমফোর্টেবল, বাট ইউ শুড ট্রাই টু বি কমফোর্টেবল। খেয়া কী বলবে বুঝতে পারে না। ওর লজ্জায় কান গরম হয়ে গেছে, কান ঝাঁঝা করা শুরু করেছে। সাইমন নীরবতা লক্ষ্য করে দ্রুত বলল, অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট, জোর করছি না। খেয়া চোখ নামিয়ে লজ্জা পেয়ে বলল, আপনার ইচ্ছা, আমার কোনো সমস্যা নেই। সাইম আর দেরি করলো না। খেয়ার নরম হাতটার উপর নিচের চওড়া হাতটা আলতো করে রাখলো। তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আমাদের রিলেশনটা স্মুথ করতে চাচ্ছি। জি, মাথা নেড়ে বলে, আমার কিছু বলার ছিল। জি বলুন। আমি চাই না অন্য কারো মুখ থেকে, স্পেশালি আমার আপুর কাছ থেকে শুনে আপনি বিষয়টাকে নেগেটিভলি নিন। তাছাড়া কথাটা শুনে আপনি ঠিক কীভাবে রিয়্যাক্ট করবেন আমি জানি না। আপত্তি থাকলে আমাকে সরাসরি জানাবেন প্লিজ। খেয়া যেন শক্ত হয়ে গেল, একটা শুকনো ঢোক গিলল। খেয়া হঠাৎ করে ভয় পাওয়া শুরু করলো। এ লোক কি আগেও একটা বিয়ে করেছিল, নাকি এখন স্কুল কিংবা কলেজ কিংবা মেডিকেল জীবনে প্রেম করে ছ্যাঁকা খাওয়ার পরও পুরনো প্রেমিকাকে ভুলতে পারেনি? সেটাই কি এখন স্বীকার করতে চাচ্ছে? নাকি কোনো ছ্যাঁকা ট্যাঁকা খাওয়ার কেস নেই, প্রেমিকার মতোই বাইরে আছে, বউ মতো বাপের বাড়িয়ে পড়ে আছে? নিজের ভাবনায় কান্না পেল ওর। খেয়ার এই মুহূর্তে বুক চাপতে কাঁদতে ইচ্ছা করছে। স্যাম লক্ষ্য করে খেয়ার শুকনো মুখ চোখ। ও আরেকবার গলা খাকারি দিয়ে চোখে চশমা ঠেলে গলায় খাত নামিয়ে বলতে লাগলো, আমার আগেও একবার। খেয়ার আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছিল, ওই স্যামকে ওর কথা শেষ করার সুযোগটাও দিল না। তড়িৎগতিতে ক্ষয় ফোটার মতো গড়গড়িয়ে বলে উঠল, আপনার আগেও একবার বিয়ে হয়েছিল? আপনার পরিবার জানে না? তাদেরকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছিলেন? আল্লাহ, আপনি যদি আগেও একবার বিয়ে করেই থাকেন তবে আমাকে আবার বিয়ে করলেন কেন? খেয়ার এক নাগারে কথাগুলো বলে হাঁপাতে থাকে। ওর চেহারা রক্তশূন্য হয়ে গেছে, বুক কাঁপছে ভীষণ। স্যাম চোখের চশমাটা নাক বরাবর একটু ঠেলে দিয়ে পলক্ষীন তাকিয়ে রইল আওলা প্রকৃতির বধূর দিকে। না, দাদি শাশুড়ি ঠিক কথাই বলেছিলেন। খেয়া দাঁতে দাঁত চেপে সাইমের হাতের মুঠো থেকে নিজের হাতটা হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিল। ওর দিকে তর্জনী উঠিয়ে ঝাঁঝালো গলায় বলল, হোয়াট? এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন আমার দিকে? কি ধরা খেয়ে গেছেন তো? আমাকে কি সাবুদানা মনে হয়, নাকি ওই সব বোকা মেয়েদের মতন ভাবেন যারা স্বামীকে অন্ধবিশ্বাস করে নিজের পায়ে নিজে কুড়াল মারে? আমি আমার বাবা ছাড়া দুনিয়ার কোনো পুরুষ মানুষকে 2 পয়সার বিশ্বাস করি না, এমনকি আমার নিজের ভাই তাহসিনকেও। একটু দম নিয়ে খেয়ে আবার বলতে লাগলো, আপনার এইসব সাইড চিক স্বভাব আমি হাতে নাতে ধরে ফেলেছি। ঘরে একটা রাখবেন আর বাইরে একটা, তো এই নুরানি জান্নাত খেয়া বেঁচে থাকতে তা হতে যাচ্ছে না। আমি অত বোকা নই। স্যাম শান্ত ভঙ্গিতে খেয়ার উদ্যত আঙ্গুলটা আলতো করে ধরে নিচে নামিয়ে দিল। খুব মৃদুস্বরে বলল, রিল্যাক্স, এতটা হাইপার হওয়ার মতো কিচ্ছু হয়নি। স্যামের স্পর্শ পেতে খেয়ার ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। কিসের রিল্যাক্স? হ্যাঁ, কিসের রিল্যাক্স? এটা কি রিল্যাক্স করার মতো কোনো ঘটনা? আর খবরদার একদম ছোবেন না আমাকে। স্যাম শান্ত গলায় বলল, আমাকে কি কথাটা শেষ করতে যাওয়া যেত না? এটাই তো বলতেন, নতুন আর কি বলবেন? খেয়ার মেজাজ তখন সপ্তম আকাশে। রেস্টুরেন্টের মতো পাবলিক প্লেসে আছে বলে গলার স্বর কোনো মতে নামিয়ে রেখেছে, না হলে এতক্ষণে চিৎকার করে বাড়িঘর মাথায় তুলত। স্যাম মাথা দুদিকে নেড়ে বলল, না, এটা বলতাম না। দয়া করে আগে শুনতেন আমি কি বলছি, তারপর না হয় রিয়্যাক্ট করতেন। অযথা এতটা হাইপার হয়ে একটা চরম বিব্রতকর পরিস্থিতিতে তৈরি করলেন। খেয়া চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে, এটা না বললে কি বলতেন শুনি? স্যাম একটা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলো, আমি বলছিলাম আমার আগেও একবার বিদেশে যাওয়ার ভূত মাথায় চেপেছিল, তখন না যেতে পারলেও এখন আবার মাথায় ভূতটা চেপেছে। খেয়া হাঁ হয়ে তাকিয়ে রইল। স্যাম চোখে চশমা ঠেলে বলল, স্পষ্ট করে বলতে দিলে সোহরাওয়ার্দীতে চান্স পাওয়ার পরপরই বিদেশে যাওয়ার ট্রাই করেছিলাম, কারণ বড় ভাইয়া আর আপুর মেডিকেল লাইফ দেখেছি তো, ডাক্তারদের ঠিকঠাক বেতন বা ভাতা দেওয়া হয় না। এখন তাও ইন্টার্ন ডাক্তাররা 20,000-এর বেশি বেতন পায়, আগে তো সেটাও ছিল না। 1 মাস দিলে 2 মাস দিত না। ওইসব দেখে শুনে চাইনি মেডিকেল লাইফ কন্টিনিউ করতে, তবে নানা পারিবারিক ঝামেলার কারণে তখন আর যাওয়া হয়ে ওঠেনি। সাইম একটু থামলো। খেয়ার চোখে মুখ তখন যা ফ্যাকাশে ছিল এখন তার চেয়েও বেশি ফ্যাকাশে হয়ে আছে। সাইম আবার বলা শুরু করলো, MBBS কমপ্লিট করার পরও একবার যাওয়ার ট্রাই করেছিলাম। বাইরের দেশে ডাক্তারি করার পারমিশন পেতে হলে একটা পরীক্ষা দিতে হয়, ভীষণ টাফ এক্সামটা। পরীক্ষাটা আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত সিলেক্টেড হইনি। তারপর ভাইয়ার নির্দেশে 3 রাত 1 করে
খেটে FCPS দিলাম। ওটা একেবারে ভাগ্যের জোরে অল্পের জন্য আল্লাহ আল্লাহ করে হয়ে গেল। এখন আমি মানুষের সেবা করছি ঠিকই, কিন্তু এই দেশে চিকিৎসকদের ঠিকঠাকভাবে সম্মান দেওয়া হয় না। একটা নোবেল প্রফেশনে থেকেও ডাক্তাররা প্রাপ্য সম্মানটুকুও পায় না। অনেকে ভাবে ডাক্তারদের অনেক টাকা, দম নিয়ে বলল, কিন্তু ভালো অঙ্কের টাকা ইনকাম করতে করতে একটা মানুষের বয়স কমপক্ষে 35 বা 40 পেরিয়ে যায়। এই বয়সের নিচে বউ বাচ্চা নিয়ে একটা স্মুথ সচ্ছল সংসার চালানো বেশ কঠিন, যদি না ব্যাকগ্রাউন্ডে একটা স্টেবল ফ্যামিলির সাপোর্ট থাকে। যদিও আমার পরিবার যথেষ্ট সচ্ছল, কিন্তু আমার এই বয়সে এসে পরিবারের কাছ থেকে হাত পাততে আত্মসম্মানে বাঁধে। তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম এই দেশে আমি থাকবো না। তাই আমি আবারও পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর যেহেতু আপনি এখন আমার স্ত্রী, তাই এই বিষয়ে আপনার মতামত জানাও আমার সমান গুরুত্বপূর্ণ। খেয়া মতামত দেবে? ও নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরে চোখ মুখ খিচে রইল। ছি ছি, এ কোন অস্বস্তিতে পড়ল। একবারে কথা বলতে কে বলেছিল ওকে? খেয়ার ইচ্ছে করলো নিজের গালে ঠাস ঠাস করে 2-3টে থাপ্পড় বসিয়ে দিতে। খেয়ে আর আগবাড়িয়ে কথা বলবে না। আর না, এভাবে মারা খেতে হলেও। সাইম টেবিল থেকে পানির বোতল নিয়ে এক ঢোক গিলে গলাটা একটু ভিজিয়ে নিল। বোতলের ঢাকনা আটকে তারপর বলতে লাগলো, প্ল্যানটা আমি মনে মনে লাস্ট 2 মাস যাবৎ করলেও আমি আম্মাকে আগে জানাইনি। আমাদের বিয়ের ঠিক 3 দিন আগে যখন জানলাম, উনি খুব জঘন্য রিয়েক্ট করেছিলেন। আমার বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত উনি একদমই ভালোভাবে নেননি। তাছাড়া গেলে শুরুতে আমাকে একাই যেতে হবে। থাকা খাওয়া আয়ের একটা স্থায়ী ব্যবস্থা করার পর তবেই আমি আপনাকে নিয়ে যেতে পারবো, এর আগে নয়। নতুন বউকে ফেলে রেখে বিদেশে চলে যাওয়াটা উনি মেনে নিতে পারছেন না। সাথে আমার আপু ধান্দায় আছে আপনাকে উল্টোপাল্টা বুঝিয়ে আপনার মাধ্যমে আমাকে আটকানোর। আপনার পরিবারও বাজে ভাবতে পারে, কারণ এভাবে আপনাকে ফেলে চলে যাব এমন কথা তো বিয়ের সময় বলা হয়নি। সাইম হাত দিয়ে মুখ ঢেকে রাখা খেয়ার দিকে তাকিয়ে বলল, মাম্মা আরও ভাবছেন আপনি কেমন রিয়েক্ট করবেন। আপনার হয়তো দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছে নাও থাকতে পারে। মাম্মার মতে আমার উচিত আপনার পরামর্শ শোনা। তাই ভাবলাম আমার মাম্মা বা আপু আপনার কাছে নেগেটিভলি কোনো কথা পৌঁছানোর আগে আমি নিজেই আমার দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টা আপনাকে ক্লিয়ার করি। আপনি যদি দেশ ছাড়তে নারাজি হন, তবে আমি ভেবে দেখব এই দেশে কীভাবে মানিয়ে নেওয়া যায়। আর আপনার সম্মতি থাকলে আমি আজ থেকে হার্ডওয়ার্ক করা শুরু করে দেব। সাইমের কোনো কথাই আর খেয়ার কানে ঢুকছে না। ওর মনে হলো ওর 2 কান দিয়ে এই মুহূর্তে গরম ধোয়া বেরোচ্ছে। মনে মনে ও নিজের ভুলের হিসাব মেলাতে লাগলো। হাত ঘামানো, ভালো করে হাত না ধুয়ে টেবিলে বসা, ধপাস করে খাট থেকে পড়ে যাওয়া, নখ কামড়াতে গিয়ে ধরা খাওয়া, তটিনের সাথে উল্টাপাল্টা চ্যাট দেখে ফেলা, আর এখন একবারই এই আবল তাবল কথা বলা। এই নিয়ে মাত্র 3 দিনের মাথায় সাইমের সামনেও মোট 6 বার চরম লজ্জাজনক আর বিব্রতকর কাণ্ড ঘটিয়ে বসল। বিয়ের বয়স এখনও 72 ঘন্টাও পার হয়নি। এর মধ্যে 3 দুগুণে 6টা অঘটন। খেয়ার মনে হলো লজ্জায় এখনই ওর মাটির নিচে ঢুকে যাওয়া উচিত। মাটিতে ঢুকে পড়লেও কম হবে, ওর তো মরে যাওয়া উচিত। সাইম ইচ্ছাকৃত সামান্য কেসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো নাকি অস্বাভাবিক করার চেষ্টা করলো বোঝা গেল না। খেয়ার মুখ তো লজ্জায় লাল হয়ে গিয়েছে ইতোমধ্যে। ও মুখ থেকে হাতই নামায় না। সো আপনি যেসব প্রেম বা লুকিয়ে বিয়ের কথা ভাবছিলেন ওসবের কিছুই না। ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমার এই প্যারাময় জীবনে কোনো দিন কোনো উথাল পাথাল প্রেম আসেনি, তাই প্রেমিকা থাকার প্রশ্নেই ওঠে না। আর লুকিয়ে বিয়ে, ওটাও আনফর্চুনেটলি আমার করা হয়ে ওঠেনি। জীবনে একবারই 2 দিনের ছুটি ম্যানেজ করে বিয়ে করেছি। আপাতত আর বিয়ে করার ইচ্ছে নেই। খেয়ে এতক্ষণ মুখ ঢেকে থাকলেও এখন হেড ডাউন করে ফেলে। না, সাইমকে এই মুখ আর দেখানোই যাবে না। সাইম টেবিলে হাত ঠেকিয়ে ঠোঁটের কাছে হাত রেখে কিছুক্ষণ মিটিমিটি হাসলো। খেয়া কী পদের মেয়ে ওর বোঝা হয়ে গেছে, বেশ ভালো করে বোঝা হয়ে গেছে। স্যাম বেশ কয়েকবার খেয়াকে ডাকলো, খেয়া মাথায় তুলল না। ওয়েটার 2টো প্লেট দিয়ে যেতে স্যাম গলার স্বর নিচু করে খেয়ার মাথায় টোকা দিল। হেই খেয়া, ঘুমিয়ে পড়লেন নাকি? উঠুন। খেয়া মাথার উপর থেকে স্যামের হাত সরিয়ে দিল। স্যাম 2 হাতে জোর করে খেয়ার মাথা তোলার চেষ্টা করে বলে, উঠুন প্লিজ, খাবার দিয়ে গিয়েছে। এখনও এভাবে থাকাটা অর দেখায়। খেয়া মাথা তুলল, তবে সাইমের দিকে তাকালো না। কানের পেছনে চুল গুছে নাক টেনে এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে প্লেট টেনে খাওয়া শুরু করে দিল। সাইম মিটিমিটি হেসে নিজেও প্লেট টেনে নিল। খেয়া অর্ধেক খাওয়া শেষ করে সাইমের দিকে তাকালো। চোখাচোখি হতেই দেখলো সাইমের ঠোঁটের কোণে হাসি। খেয়ার সর্বাঙ্গ জ্বলে উঠল। অস্বস্তিতে মুখ কাদো কাদো করে শব্দ করে প্লেটে চামচ রেখে আনমনে বলে ওঠে,
এই, স্যাম ধীরে সুস্থে পানি খেলো, ভ্রু নাচিয়ে বলল, বলুন। মজা নেবেন না আমি আমার নারী মনের ভয় থেকে বলে ফেলেছি। স্যাম প্লেটের চামচ নাড়তে নাড়তে বলে, রিল্যাক্স, আমি কিছু মনে করিনি, আমি জাজমেন্টাল নই। এসব বলে বলেই তো আরও বেশি জাজ করছে। খেয়া কি বোঝে না কিছু? খেয়ার চেহারা কাদো কাদোই হয়ে রইল। স্যাম ধীরে সুস্থে খেতে খেতে বলে, আপনি ছোট মানুষ, ভুলভাল বলে ফেলেছেন। তাছাড়া আমি আপনার দিকটা বুঝতে পেরেছি। আমার কথা শুরু করার ভঙ্গিমা কিছুটা অমন ছিল বলেই আপনি নেগেটিভটা ভেবে দেখেছেন। খেয়া মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে বলে, কিসের ছোট মানুষ আমি? আমার থেকে তো ছোটই, তাই না? খেয়া উত্তর দিল না। স্যাম বলে, ভুলে যান কি বলেছেন। আমিও মনে রাখবো না। একটা অকওয়ার্ড ফিল করার জন্য কিছুই হয়নি। বেখেয়ালে অনেক ভুল হতেই পারে। খেয়ার মনের ভেতর উসখুস করতে থাকে। মনে ইচ্ছে জাগে এই লোকের নাক বরাবর যদি একটা ঘুষি দিতে পারতো তবে বেশ ভালো হতো। বেশি ভালো মানুষই। খেয়া কপালে হাত চেপে সায়েমের দিকে না তাকিয়ে খাওয়া শেষ করলো। সায়েমও সময় দিল খেয়াকে সহজ হওয়ার জন্য। সায়েমের খেয়ার সাথে কথা বলার আরও ইচ্ছে ছিল, ওটা মাটি চাপা পড়ে গেল। প্রত্যেকের খাওয়া দাওয়ার পর্ব কিছুক্ষণ আগেই শেষ। এরই মধ্যে সুহানা গো ধরল খেয়া আর তটিনীকে ওদের বাসায় নিয়ে যাবে। খেয়া ও তটিনী বারবার নিষেধ করলেও সুহানা নাছোড়বান্দা। কবিতা সরকার দেরি করে বাসায় ফিরলে বকা দেবেন, পরে কোনো একদিন যাবে, এসব অজুহাত দিয়ে ওর কোনো লাভ হলো না। সুহানা এবার সাইমের দিকে তাকিয়ে আবদারের সুরে বলল, ভাইয়া কিছু বলো না। সাইম চোখের চশমাটা আঙ্গুল দিয়ে একটু ঠেলে খেয়ার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, চলুন, সন্ধ্যার আগে আমি বা সাদমান কেউ গিয়ে আপনাদের বাসায় নামিয়ে দিয়ে আসবো। তটিনী একটু ইতস্তত করে বলল, মা বকবে। আমি মাকে কল করে জানিয়ে দেব। সুহানা যখন এত করে বলছে চলো। খেয়া এবার সুহানের দিকে তাকালো। সুহানা বিজয়ের হাসি হেসে বলল, মেজো ভাইয়া আমার সব কথা রাখে। খেয়াও মৃদু হাসলো, মনে মনে ভাবলো, মেজো ভাইয়াটা একটু বেশি ভালো না? বেশি ভালো হলে কবিতা সরকারের মারটাও খাক। আজ ওদের মার খাওয়া থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। সাদমানও পাশ থেকে বলল, ভাবি চলুন, ভাইয়া না পারলেও আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসবো। খেয়া তটিনের দিকে তাকাতেই তটিনের চোখের ইশারা জানতে চাইল কি করবে এখন। খেয়া আর না করতে পারল না, মৃদু হেসে বলল, ঠিক আছে চলুন। গাড়ির ব্যাক সিটে বসলো খেয়া, তটিনী আর সুহানা। সামনে সায়েমের, পাশের সিটে বসে গাড়ি চালাচ্ছে সাদমান। কিছুটা পথ অতিক্রম করে ওর একটা আবাসিক এলাকায় ঢুকলো। কিছুক্ষণ পর গাড়ি এক বিশাল গেট পেরিয়ে এসে থামলো এক বিশাল 15 তলা ভবনের সামনে। তটিনী সুহানাকে জিজ্ঞাসা করলো, এটা তোমাদের বাসা? সুহানা মাথা ঝাঁকিয়ে সায় দিল। সায়েম নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলল, নামো সবাই। তটিনী আর খেয়া গাড়ি থেকে নামলো। গাড়িটা যখন বিশাল মেইন গেট দিয়ে ভেতরে ঢুকছিল তখন দুই বোনেরই নজরে পড়েছে গেটের পাশের দেয়ালে থাকা নেম প্লেটটি। সেখানে জল করছিল আহমেদ মঞ্জিল। তটিনী গাড়ি থেকে নেমে খেয়ার একদম গা ঘেঁষে দাঁড়ালো। ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ভাইয়া কি আহমেদ বংশের? খেয়া কাজ ঝাঁকিয়ে নিচু সুরে বলল, আমি কি করে জানবো? সোহানা ওদের কাছে এগিয়ে এলো। খেয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে আমাদের বাড়ি। খেয়া জানতে চাইল, তোমরা আহমেদ বংশের? জি, জানতাম না। সার্টিফিকেটে বড় ভাইয়া আপন নামে ভুলে আহমেদ ওঠেনি, তাই আমাদের নামেও নেই। এমনিতে আমার নাম আহমেদ ইনশিরা সোহানা, মেজো ভাইয়ার নাম আহমেদ ইশতিয়াক সাইম, সাদমানের নাম আহমেদ ইফতেখার সাদমান। কেন? বাড়ির নাম দেখে জানতে চাইলাম। বাড়ির নামটা আমাদের দাদার বাবার আমলে দেওয়া। তটিনী চারপাশটা দেখে জিজ্ঞাসা করলো, বাড়িটা দেখতে তো বেশ আধুনিক মনে হচ্ছে। সোহানা মাথা নেড়ে বলল, হ্যাঁ, বিল্ডিংটা তো আধুনিকই। একসময় এটা একান্নবর্তী পরিবার ছিল। ধীরে ধীরে পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় সাবেকি আমলের পুরনো বাড়িটা ভেঙে এই 15 তলা বিল্ডিংটা করা হয়েছে। প্রতি বছরই শেষ করে রংচং করা হয়। ও আচ্ছা। ওরা বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করলো। লিফটের 12 নম্বর বাটনে চাপ দিতে সুহানা তাদের পারিবারিক বিন্যাসের গল্প শোনাতে লাগলো। আমরা 12 তলায় থাকি। আমাদের আপন 2 চাচু 9 আর 10 তলায় থাকেন। পাপার চাচাতো ভাই 11 তলায়। ফুপির ভাগের অংশ হচ্ছে 8 তলায়, তবে ওটা পুরোটা ভাড়া দেওয়া। ফুপি বনশ্রীতে থাকেন। মেনলি 8 তলা ছাড়া 5 তলা থেকে 14 তলা পর্যন্ত আমাদের আত্মীয় স্বজনরাই থাকে। মাঝে মাঝে 2-3 তলার 2-1টা ইউনিট ভাড়া দেওয়া আছে অবশ্য। খেয়া নিচের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, বিশাল কারবার। 12 তলায় নামতেই দেখা গেল 3টে ইউনিট। সুহানা 12A ইউনিটের দিকে ইশারা করে বলল, এখানে আমি, সাদমান, পাপা আর মামা থাকি। আগে বড় ভাইয়া আর মেজো ভাইয়াও থাকতো। আমাদের বেডরুম 3টা হওয়ায় বড় ভাইয়া বিয়ের পর আলাদা হয়ে
12B-তে শিফট করে। মেজো ভাইয়া তো মেসেই থাকতো। তারপর বাসায় আসার পর সাদমান ইন্টারে উঠল। এরপর মেজো ভাইয়া নিজের ব্যক্তিগত স্পেসের জন্য আলাদা হয়ে 12C-তে থাকতে শুরু করে। খেয়া কৌতূহল সামলাতে না পেরে ফট করে বলে ফেলল, খাওয়া দাওয়া? খেয়া আসলে জানতে চেয়েছিল সায়েমের খাওয়া দাওয়ার কথা। সোহানা বলতে লাগলো, বড় ভাইয়ের রান্না তো ভাবিই করেন, আর মেজো ভাইয়া খাওয়া দাওয়া সব আমাদের ওখানেই করে, শুধু ঘুমানোর জন্য নিজের ফ্ল্যাটে যায়। আগে যদিও মোস্ট অফ দ্য টাইম ও সাদমানের সাথেই ঘুমিয়ে পড়তো। সাদমান ততক্ষণে দরজায় ডিজিটাল লকের পাসওয়ার্ড চেপে ভেতরে ঢুকে গিয়েছে। তটিনী সাদমানের যাওয়ার পানে তাকিয়ে হালকা মুখ ভ্যাচকাল। এ কেমন ছেলে? সায়েম এবার 12C ইউনিটের দিকে পা বাড়ালো। সোহানা পেছন থেকে জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি বাসায় আসবে না? সায়েম নিচের দরজার পাসওয়ার্ড দিতে দিতে শান্ত গলায় বলল, নো, একটু ফ্রেশ হওয়া প্রয়োজন, ফ্রেশ হয়ে আসছি। সোহানা এবার দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে খেয়াকে বলল, ভাবি তাহলে তুমিও ভাইয়ার সাথে যাও, নিজের ভবিষ্যৎ বাসাটা একটু দেখে এসো, তারপর ভাইয়ার সাথে একসাথে আমাদের ফ্ল্যাটে এসো। খেয়া ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। সায়েম ততক্ষণে দরজা খুলে ভেতরে পা বাড়িয়েছিল, কিন্তু সোহানার কথা শুনে সে দরজার হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। খেয়ার দিকে তাকিয়ে ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করল, আসবেন? একটু আগে বেশি কথা বলে এমনিতেই একটা লজ্জাজনক পরিস্থিতিতে তৈরি হয়েছিল, এখন আবার সায়েমের সাথে একা তার ফ্ল্যাটে যাবে। খেয়া আমতা আমতা করতে লাগলো, কিন্তু তটিনীর সুযোগ হাতছাড়া না করে বলে উঠল, আরে আপু যাবে তো, দেখে আসো। সোহানা চলো আমরা ভেতরে যাই। খেয়া চোখ পাকিয়ে তটিনীর দিকে তাকালো। তটিনী খেয়ার একদম কাছে এসে কানের কাছে মুখ দিয়ে গুনগুন করে গিয়ে উঠল, হামতুম এক কামড়ে মে বাঁধ। খেয়ার লজ্জায় লাল হয়ে তটিনীর বাহুতে একটা মৃদু চাপড় মারল। তটিনী শব্দ করে হেসে সোহানার হাত ধরে 12A ইউনিটের ভেতরে ঢুকে গেল। অজ্ঞতা এক প্রকার বাধ্য হয়ে খেয়া সায়েমের দিকে ফিরল। সায়েম মৃদু হেসে বলল, আসুন। খেয়া সায়েমের পিছু পিছু ফ্ল্যাটের ভেতরে ঢুকল। চারিদিকে চোখ বুলিয়ে দেখল সে চারপাশ বেশ ফাঁকা, আহামরি জাঁকজমকপূর্ণ কোনো জিনিসপত্রই নেই। সায়েম জুতো খুলে দরজার পাশে জুতোর বক্সের পাশে রাখল। খেয়া ড্রয়িং রুমের এরিয়াটায় চোখ বোলাচ্ছিল। এখান থেকে কিচেনের দরজা দেখা যাচ্ছে। ডাইনিং স্পেসে কোনো ডাইনিং টেবিল নেই। স্যাম হালকা গলা খাকারি দিয়ে খেয়ার মনোযোগ আকর্ষণ করে বলল, ড্রয়িং রুম দেখা হলে বেডরুমে আসুন। খেয়া স্যামের দিকে তাকাতেই স্যাম আবারও নরম সুরে বলল, আসুন। খেয়া কোনো কথা না বলে স্যামের পেছন পেছন বেডরুমে দিয়ে ঢুকলো। ঘরটা বেশ বড়, কিন্তু আসবাব বলতে কেবল একটা কিং সাইজ বেড, একটা 3 পার্টের কাভার্ড আর একটা ড্রেসিং টেবিল ছাড়া আর কিছুই নেই। খেয়ে একটু উসখুস করে শেষমেশ জিজ্ঞাসা করে ফেলল, আপনার বাসায় এত কম জিনিসপত্র কেন? স্যাম আলতো হেসে বলল, একা মানুষের চলার মতো যা দরকার শুধু সেটুকুই আছে, বাকি কিছু কেনেননি কেন? মাম্মার করা নির্দেশ, ঘরের জিনিস বউয়ের পছন্দ মতো কেনা হবে। কারণ? স্যাম কাজ ঝাঁকিয়ে বলে, মাম্মার লজিক ঘর নাকি মেয়েদের, আমি কিনলেও পরে বইয়ের পছন্দ না হলে সেটা চেঞ্জ করবে। এখন বইয়ের পছন্দেই কেনা লাগলে আমি আগে থেকে কিনে টাকা অপচয় করব কেন? খেয়ে একটু থতমতো খেয়ে গেল। নিজের অস্বস্তি ঢাকতে সে ঘরের চারপাশটা গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ড্রেসিং টেবিলের উপর স্যামের কিছু পারফিউম আর একটা ছোট ফটো ফ্রেম রাখা। স্যাম কাভার থেকে নিজের টাওয়াল আর একটা নতুন শার্ট বের করছিল। খেয়া পেছন থেকে বলে উঠল, পানি খাওয়াতে পারবেন? ইয়া শিওর। স্যাম বেডের উপর শার্ট টাওয়াল রেখে খেয়ার জন্য পানি আনতে গেল। খেয়া কী করবে ভেবে না পেয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে স্যামের পারফিউমের ঢাকনা খুলে ঘ্রাণ নিতে লাগলো। অনেকগুলো পারফিউম আঁতর সাজিয়ে রাখা আছে। খেয়া পারফিউম রেখে একটা আঁতর নিয়ে ঘ্রাণ নিল। এগুলো তাহসিনের হলে খেয়া ছিনিয়ে নিত, কী সুন্দর ঘ্রাণ। স্যাম তখন 1 গ্লাস পানি নিয়ে এলো। খেয়া আঁতর রেখে স্যামের দিকে এগিয়ে যায়। পানির গ্লাস হাতে নিয়ে যেই গ্লাসে চুমুক দিল অমনি স্যাম জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার তখন কেন মনে হলো আমি আমার প্রেমিকার ব্যাপারে আপনাকে জানাবো? আমাকে দেখতে কি সাইড চিকারদের মতো? খেয়া মুখের পানি ছ্যাদ করে বের হয়ে গেল। উপরস্থ উঠে কাশতে লাগলো। এই লোক না বলেছে সে সব ভুলে যাবে, আবার কথাটা তুলল কেন? হাতে গ্লাস নিয়ে কাশতে কাশতে গ্লাস থেকেও কিছুটা পানি মেঝেতে পড়ল। স্যাম খেয়ার অবস্থা দেখে থতমত খেয়ে গেল। খেয়ার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হে খেয়া, রিল্যাক্স, আই ওয়াজ কিডিং। মুহূর্তেই মেঝেতে থাকা পানিতে পা পড়ায় স্যামের পা পিছলে গেল। স্যাম নিজের টাল সামলানোর জন্য কোনো সাপোর্ট পেল না, সুতরাং টাল সামলাতে না পেরে সোজা পড়ল খেয়ার গায়ের ওপর। খেয়া আহ বলে চিৎকার করে হাতে থাকা গ্লাস ছেড়ে দিল। দুজনে একসাথে পেছনের নরম বিছানায় আছড়ে পড়ল। একই সাথে কাচের গ্লাসও চুরমার হয়ে গেল।
ঘটনাটি এত দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝে ওঠার সময়ও পেল না। বিছানায় পড়ার সাথে সাথে স্যাম সমস্ত ভর ছেড়ে দিয়ে পুরোপুরি খেয়ার গায়ের উপর পড়ল। স্যামের হাত খেয়ার কোমরের খামচে ধরে আছে। বেখেয়ালে অসাবধানতাবশত স্যামের ঠোঁট দুটো সরাসরি গিয়ে আছড়ে পড়ল খেয়ার নরম ঠোঁটের ওপর। দুজোড়া চোখ তখন বিস্ময়ে ও তীব্র আকস্মিকতায় পুরোপুরি বড় বড় হয়ে গিয়েছে। স্যামের শক্ত হাত দুটো তখনও শক্ত করে জড়িয়ে ধরে আছে খেয়ার কোমর, আর খেয়ার হাত দুটো স্যামের গলা চওড়া কাঁধ খামচে ধরে আছে। দুজনের ঠোঁট একে অপরের সাথে লেপ্টে রইল কয়েক সেকেন্ড। হুঁশ ফিরতে খেয়ার চোখ মুখ খিচে মুখ ঘুরিয়ে নিল। স্যামকে ধাক্কা মেরে সরানোর প্রয়াস করল। স্যাম সরল ঠিকই, তবে খেয়ার ধাক্কায় ও খেয়ার গায়ের উপর থেকে উঠল না। খেয়া মুখ খিচে চেঁচিয়ে ওঠে, খোদা গো, আমার মাজা শেষ, আল্লাহ আপনি অনেক ভারী, সরুন।